কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার কান্দিতে এক বিশাল মিছিল করেন অধীর চৌধুরী। মিছিলে সামিল হন হাজার হাজার কংগ্রেস কর্মী ও সমর্থকরা। এরপর কান্দি থানার পাশে একটা সভাও করেন তিনি। সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে রাজ্য ও কেন্দ্র সরকারকে ইতিমধ্যে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলা জুড়ে সাম্প্রদায়িক রাজনীতি চলছে, বাংলার মানুষ সতর্ক হন। ভোটের আগে রাজ্য সরকার একের পর এক প্রকল্প। রাজ্য সরকার বলছে 29 লক্ষ চাকরি দিয়েছে, কিন্তু কোথায় সেই চাকরি? এরপর করোনার জেরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরাতে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা, দিল্লিতে কৃষকদের আন্দোলন সহ একাধিক প্রসঙ্গে ক্ষোভ দাগলেন তিনি। সাহিত্যভূমি সিনেমাশাকে বর্ণনা দিচ্ছেন পায়েল ব্যানার্জি। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে সাম্প্রদায়িক রাজনীতির ঢোল বাজানো হচ্ছে। হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ সতর্ক থাকবেন। আমাদের প্রতিদিনের যা প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে কোনো সরকারকে দেখছি না। আমাদের রুজির কথা কেউ বলছে না। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, শিল্পের কথা কেউ বলছে না। বাংলা কিভাবে এগোবে কেউ বলছে না। বাংলার ভবিষ্যৎ কি কেউ বলছে না। বাংলার কৃষকের কি হবে কেউ বলছে না। বাংলার বেকার যুবকের কি হবে কেউ বলছে না। একজন বলছে, আমার দিকে তাকাও, প্রতিদিন আমি তোমাদের জন্য একটা করে নতুন নতুন স্কিম নিয়ে চলে আসছি, একটা করে যোজনা নিয়ে চলে আসছি। ঘুম ভাঙলেই দিদির যোজনার খবর আমরা টিভিতে দেখছি কিংবা খবরের কাগজে দেখছি। যখন দিদির বাজার খারাপ হতে আরম্ভ করেছে, তখন বলতে আরম্ভ করলো, আমি একটা কর্মসূচি ঘোষণা করছি, এই কর্মসূচিতে বাংলার পরিবর্তন আসবে। কর্মসূচির নাম দিদিকে বলো। দিদিকে বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দিদিকে বলার চেষ্টা তো করলো বাংলার মানুষ, দিদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কারণ দিদি ফোনে থাকেন, দিদি হোয়াটসঅ্যাপে থাকেন আজকাল, দিদি প্রশান্ত কিশোরের পকেটে থাকেন আজকাল। তাই দিদিকে বাংলার মানুষ আর খুঁজে পায় না। তাই আমি তখন বলেছিলাম, দিদিকে বলো প্রোগ্রামটাকে নতুন নামকরণ করে দাও, সেখানে জুড়ে দাও, আমি দিদি, তোমরা দিদিকে বলো। আমার পিঠে আছে কুলো আর কানে আছে তুলো, তোমরা যত খুশি দিদিকে বলো, বলেই যাও। দিদি দেখলো দিদিকে বলো প্রোগ্রাম বাজারে খেলো না। তখন কি আরম্ভ করলো? দুয়ারে দুয়ারে। তারপরে দুয়ারে দুয়ারে যখন খেলো না, তখন বলছে পাড়ায় পাড়ায়। এখন বলছে স্বাস্থ্য প্রকল্প, তারপরে বলছে চোখের আলো, তারপরে নাক কান সব বাকি আছে, ধীরে ধীরে ওগুলো আসবে। তো প্রশ্ন আমার এখানটাই, স্বাস্থ্য প্রকল্প তো আগে ছিল কংগ্রেসের আমলে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা আমরা তো শুরু করেছিলাম 2006-07 সালে। আমরা তখন থেকে পশ্চিমবঙ্গ সরকারকে, তারপরে তৃণমূলের সরকারকে বারবার বলেছিলাম যে বিমা প্রকল্পের আওতায় স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আসা হোক। কেউ আনলো না। দিদি 11 সালে ক্ষমতা এলো, তার মনে পড়েনি। 10 বছর পর তার এখন মনে হচ্ছে স্বাস্থ্য প্রকল্প করা দরকার। কিন্তু এ কথা বলছে না যে স্বাস্থ্য প্রকল্পের টাকা আসবে কোত্থেকে। বিমা কোম্পানি তারা তো দিদির কাছে ভাইফোঁটা নেয়নি যে তারা বিনা পয়সায় বাংলার কোটি কোটি মানুষকে স্বাস্থ্য প্রকল্পের টাকা দিয়ে দেবে, তা তো নয়। স্বাস্থ্য প্রকল্পটা কি? বিমা কোম্পানি আপনাকে পয়সা দেবে। সেই বিমা কোম্পানিকে পয়সা দিবে কে? রাজ্য সরকার। রাজ্য সরকার একবারে বলছে না আমি বিমা কোম্পানিকে টাকা দেব। বিমা কোম্পানিকে টাকা দিতে গেলে সেই টাকা কোথা থেকে আসবে? রাজ্য তার হিসাব দেয় না। সেই টাকা কি বাজেটে ধরা ছিল? রাজ্য তা বলছে না। তাহলে বিমা কোম্পানিগুলো কি এখানটায় আমাদেরকে খাতি করার জন্যে
তাদের নিজেদের কোম্পানির টাকা দিয়ে আমাদের স্বাস্থ্যের পরিষেবা দেবে বলুন তো? ভোটের আগে পরীক্ষা যখন হবে এখন দিদি দিন রাত বলছে পড়বো পড়বো পড়বো, এটা দিব সেটা দিব ওটা দিব। কি মানে আছে? আপনাকে 10 বছর থেকে মানা করেনি? 10 বছর বাংলার মানুষের উন্নয়ন করতে তো মানা করেনি? আপনি 10 বছর কি করেছেন তার হিসাবটা দিন। একটা শিল্প করেছেন বাংলায়? না, একটা। বাংলায় একটা শিল্প হয়েছে গত 10 বছরে? না। আপনি বলছেন 29 লক্ষ বেকারের চাকরি দিচ্ছি। প্রশ্ন আমার, কোথায় কোথায় চাকরি দিয়েছেন? কোন দপ্তরে? কিসের চাকরি জানতে চাই। আপনি বলছেন আবার ক্ষমতা এলে 35 লক্ষ বেকারের চাকরি দেবেন। কি করে, কোথায়, কোন দপ্তরে জানতে চাই। আকাশে চাকরি, পাতালে চাকরি, কোথায় চাকরি জানতে চাই। চাকরি কোথায় তা জানার জন্য বেশি দূর যেতে হবে না। এই বাংলার এই কাঁদি সাব ডিভিশনের হাজার হাজার বেকার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, আমি তার সাক্ষী। যখন নরেন্দ্র মোদী করোনার বিরুদ্ধে লড়বার নামে হঠাৎ করে লকডাউন ঘোষণা করে দিল, সেই বিভৎস দৃশ্যের কথা আজও চোখের সামনে আসছে। সারা পৃথিবীতে লকডাউন হয়েছে, কোথাও 4 ঘন্টার নোটিশে লকডাউন হয়নি। সারা পৃথিবীতে লকডাউন। লকডাউনের কারণে কোথাও লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পথে বার হয়নি তার নিজের গ্রামে ফিরে যাওয়ার জন্য। দেখেছেন পৃথিবীর কোথাও? দেখতে পাবেন না। নরেন্দ্র মোদীর ভারতবর্ষে দেখবেন 4 ঘন্টার নোটিশে বলে দিল সব কাল থেকে বন্ধ। তোমরা খাবে কি জানা নেই, পড়বে কি জানা নেই, যাবে কোথায় জানা নেই, ট্রেন চলবে জানা নাই, বাস চলবে জানা নাই। লকডাউন কেন? নরেন্দ্র মোদী বললেন 18 দিনে মহাভারতের যুদ্ধ খতম হয়েছিল আর আমি 21 দিন সময় নিলাম করোনা খতম করতে। কতদিন হয়ে গেছে আজকে? 8 মাস। আমাদের দিয়ে থালা বাজানো হলো, মোবাইলের টর্চ জ্বালানো হলো করোনা তাড়ানোর জন্য। লাস্টে মোদী বলছে ওগুলো দিয়ে হবে না, এখন ভ্যাকসিন লাগবে। তো সে কথা আমরা আগেই বলেছিলাম, ভ্যাকসিন ছাড়া হবে না। মোদী বলল থালা বাজালে পালাবে করোনা, মোদী বলল টর্চ জ্বালালে করোনা পালাবে, টর্চ না থাকলে মোবাইলে আলো জ্বালালে নাকি করোনা পালাবে। তখন ভাবলাম তাহলে আমাদের দেশে বিজ্ঞানীদের দরকার কি, ল্যাবরেটরির দরকার কি, পরীক্ষা নিরীক্ষার দরকার কি, মোদীর কথাতে যদি হয়ে যায়। আবার মোদী বললেন মহাভারতের যুদ্ধ 18 दिन में खत्म हो चुके थे, मैं इस आपसे 21 दिन का मोहलत मांग रहे हैं। 21 दिन 8 মাস পর। কিন্তু খামোখা লকডাউন ঘোষণা করতে গিয়ে কি করলো? লক্ষ লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করলো। সবাই বাড়ি ফিরে আসতে চাইছে, ট্রেন নাই, বাস নাই, পরোয়া নাই মানুষের। বাড়ি যাব, বাড়ি যাব, গ্রামে যাব, মায়ের কাছে যাব, বউয়ের কাছে যাব, ছেলের কাছে যাব, গ্রামে গিয়ে মরবো, বাইরে থাকবো না। কারণ সরকার দেখলো না। যারা বলেছিল अच्छे दिन लाने वाला है, ভারতবর্ষের সুন্দর দিন আনছি, তারা যখন মানুষ বিপদে পড়লো কেউ তাকালো না, কেউ তাকালো না। শুধু পথে চলতে চলতে ক্ষুধার তাড়না, অসুস্থ হয়ে, সাপের কামড়ে, লরির ধাক্কা খেয়ে, ট্রেনের চাকায় পড়ে 1000 জনের উপরে মানুষ মারা গেল। 14 কোটি মানুষের চাকরি চলে গেল, কোটি কোটি মানুষ সর্বশান্ত হয়ে গেল। নরেন্দ্র মোদীর 4 ঘন্টার নোটিশে লকডাউনের কারণে সারা পৃথিবীতে লকডাউন হয়েছে। সময় দিয়ে সেখানে লকডাউন করা হয়েছে, দিন তারিখ দিয়ে লকডাউন করা হয়েছে, মানুষের প্রস্তুতি নেবার সময় দিয়ে লকডাউন করা হয়েছে। ব্যতিক্রম ভারতবর্ষ, কারণ এখানে মোদী রাজ চলে, তাই মোদী যা মনে করে তাই হয়। মানুষের কি গেল এলো কিছু যায় আসে না। লকডাউন যখন চলছে আমি নরেন্দ্র মোদীকে 3 বার ফোন করেছিলাম। আমার একটা অনুরোধ ছিল, মোদীজি কেরল থেকে বাংলার শ্রমিকরা কাঁদছে আমাকে ফোন করে, ব্যাঙ্গালোর থেকে কাঁদছে, অন্ধ্র থেকে কাঁদছে, বোম্বাই থেকে, গুজরাট থেকে বাংলার পরিযায়ী শ্রমিকরা ফোন করছে আর কাঁদছে। আমিও তো আটকে আছি। কি করলাম তখন আমি? আমার বাড়িতে যত স্টাফ ছিল, আমার সিকিউরিটি, সবাইকে বললাম আপনাদের কোনো ডিউটি নাই, যত ফোন আমার বাড়িতে আসবে তত ফোন আপনারা ধরবেন, ঠিকানা নেবেন, নাম নেবেন,
তাদের মোবাইল নাম্বার নোট করবেন, তাদের সমস্যা কি জানবেন, তারপর দেখছি এক এক দিন 2000 2500 করে ফোন এসছে আমার বাড়ি। কেউ কাশ্মীর থেকে, অনন্তনাগ কাশ্মীরে, তারা বিপদে পড়েছি, খেতে পাচ্ছি না। অনন্তনাগের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোনে ধরলাম, এসপি কে ফোনে ধরলাম, বললাম আমার দেশের লোক আপনার ওখানে আটকে আছে, খাবার ব্যবস্থা করুন। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কেরল, ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, বোম্বে, শয়ে শয়ে ফোন কল পেয়েছি, তাদের খাবারের ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদীকে বললাম একদিন যে মোদীজি আপনি কোন রকমের ট্রেন চালু করার ব্যবস্থা করুন। বলছে এখন ট্রেন চালু করা যাবে না। আমি বললাম পরীক্ষা করে ট্রেনে ওঠান, কোন রকমের লোকগুলোকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। শুনল না। শেষে যখন বারবার করে আমরা বলতে থাকলাম, তখন তারা বুঝলো আমাদের দাবির যথার্থতা আছে। তখন ট্রেন চালু কথা ভাবা হলো, শ্রমিক স্পেশাল ট্রেনের নাম দেওয়া। ভারতবর্ষের রেলমন্ত্রী পীযূষ গোয়েল, তাকে আমি ফোনে ধরলাম, বললাম আমার রাজ্যে ট্রেন পাঠাতে হবে তাড়াতাড়ি করে। কোথা থেকে? আর শুরু হোক কেরল থেকে, কেরল দক্ষিণ ভারত থেকে শুরু হোক, বোম্বে, আহমেদাবাদ, পুনা, দিল্লি শুরু হোক একের পর এক রাজ্য থেকে। কারণ আমার রাজ্যের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা ফেসে গেছে, আটকে গেছে, তারা বাড়ি ফিরতে চাইছে। শুনবেন। তারপর পীযূষ গোয়েল আমাকে বললো, দাদা আপনার কথা আমি মেনেছি, আপনার কথা মেনেছি, কিন্তু আপনার রাজ্য যদি ট্রেনটা নিতে না চায় আমি কি করতে পারি? পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে ফোন করলাম, বললাম আপনার ট্রেন নেবার অনুমতি দিন। বলছে এখন বলতে পারছি না, পরে বলবো। ততক্ষণে বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে? বলছে আমি করোনা স্পেশাল নিতে পারবো না, আমি করোনা এক্সপ্রেস বাংলায় আনতে দেব না। যারা আসবে তারা নাকি করোনা নিয়ে বাংলায় প্রবেশ করবে। আমার রাজ্যের, আমার জেলার, আমার ঘরের ভাই বোনেরা তারা নিরুপায় হয়ে বাংলায় রুটি রুজি না পেয়ে তারা বাইরে গেছে কাজের সন্ধানে, তারা বিপদে পড়েছে। আমি যদি বলি তাদেরকে গ্রহণ করব না, তাদেরকে ঢুকতে দেব না, এটার নাম কি মামাটি মানুষের সরকার হবে? বলুন, এটার নাম কি মামাটি মানুষের সরকার হবে? আমরা সেই সরকার দেখলাম। বড় অবাক লেগেছিল, আমার বড় অবাক লেগেছিল যখন ভারতবর্ষের 5টা রাজ্য 50,000 কোটি টাকার সুযোগ পেল পরিযায়ী শ্রমিকদের। যে জেলায় সংখ্যা 25,000, সেখানে অর্থ বরাদ্দ হলো আমাদের চাপে। মোট টাকার পরিমাণ 50,000 কোটি, পাবে 116টা জেলা। পশ্চিমবঙ্গ সরকার একটা জেলারও নাম দিল না, অথচ আমার জেলা থেকে আমি 1,55,000 পরিযায়ী শ্রমিকের লিস্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়েছিলাম। অথচ 25,000 পরিযায়ী শ্রমিক হলে যে 50,000 কোটি টাকার একটা অংশে উন্নয়নের টাকা পেতাম, সেখান থেকে বঞ্চিত হলাম। এটার নাম কি রাজ্য? এটার নাম কি সরকার? বাংলার মানুষ আপনারা দেখছেন, এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির জননীর নাম মমতা ব্যানার্জি। সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় ছিল না। এখন ভোট করবেন কি? সকাল থেকে রাত পর্যন্ত খেউর আর খেউ। এ বলছে ওকে দেখে নিব, ও বলছে ওকে দেখে নিব, ও বলছে তোকে তাই করবো, ও বলছে তোকে তাই করবো। মাঝখান থেকে মানুষ হতাশ, মানুষের যেন আর কোনো কাজ নাই। টিভি খুললেই এ ওকে গাল দিচ্ছে, ও ওকে গাল দিচ্ছে। আর কোনো কি কাজ নেই আমাদের? আর কোনো কি সমস্যা নেই আমাদের? আর কোনো কি প্রয়োজন?